রাতের শেষ প্রহর, ঘুমিয়ে আছে শহর, নিঃশব্দে বয়ে চলেছে হিমেল বাতাস। কিন্তু এই নীরবতার ভেতরেও যেন কিছুর গুঞ্জন আছে, কোনো অতীত, কোনো অভিশাপ, কোনো গল্প যা দিনের আলোতে বলা যায় না। এই গল্প শুধু শুনতে নয়, অনুভব করতে হয় হৃদয়ের গভীরে, ভয় আর কৌতূহলের সীমারেখায় দাঁড়িয়ে। আমাদের আজকের গল্পটা এমন এক সত্য যা বহুদিন চাপা পড়েছিল, আর আজ সেই অন্ধকার আবার জেগে উঠেছে। তোমার চারপাশে আলো থাকলেও এখন থেকে তুমি আর একা নও। তাহলে প্রস্তুত তো? শুরু করছি লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ও কালার্তক। আমরা আশা করছি আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগবে। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল মাঝরাতের গল্পকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আমাদের চ্যানেলের নিত্য নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে শুরু করছি লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ও কালার্তক। মাটির হাঁড়ির মধ্যে রক্তটুকু খেয়ে মাটির বাইরে সেই রক্ত দিয়েই নামটা ঘষে ঘষে লিখে ফেলল লোকটা। তারপর সে হাঁড়িটাকে মাটির মধ্যে রেখে কোদালটা তুলে গর্ত খুঁড়তে লাগলো। আকাশে অন্ধকার ছড়িয়ে রয়েছে, একটা মাত্র হ্যারিকেনের আলোয় যতটুকু আলোকিত করা যায় ততটুকুই আলোকিত হয়েছে। আর তার মাঝে কোদাল নামিয়ে ঝপঝপ করে লোকটা মাটি কেটে চলেছে। আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কাঁপিয়ে দিয়ে এইমাত্র একবার বিদ্যুৎ চমকে উঠল। আর সেই বিদ্যুতের আলোয় দেখা গেল ওই লোকটার গোটা শরীরের ভিজে আসা ঘামের বিন্দুগুলো টপ টপ করে এসে মাটিতে পড়ছে। লোকটা এবার মুখ তুলে তাকিয়ে বলল, আর বেশি সময় দেওয়া যাবে না, তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, নইলে। ঝপঝপ শব্দ করে কোদালের শব্দ বাড়তে লাগলো। আর সেই শব্দের মধ্যেই যেন মনে হলো আশেপাশের বাতাসে চুপিসারে কারা যেন ঘুরে বেড়াচ্ছে। এ হলো শ্মশান, যেখানে একটু দূরেই নিভে আসা চিতা থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। অনেক দূরে কারা যেন চুপি চুপি কথা বলছে। কিন্তু তারানাথ শ্মশান যাত্রী নয়। এই রাতের আঁধারে শ্মশানে এসে উপস্থিত হওয়া প্রেতের দল তা আলাদা করে বোঝা যায় না। একটু পরেই বৃষ্টি নামবে, তার আগের চারপাশের বাতাসটা কেমন যেন থমথমে হয়ে গেছে। ওই বিদ্যুৎ চমকানোটুকু না থাকলে যেন মনে হতো কালো আলকাতরা কেউ ঢেলে দিয়ে গেছে আশেপাশের প্রকৃতিতে। গোটা আকাশ থেকে চুইয়ে চুইয়ে সেই আলকাতরা এসে পড়ছে। লোকটা কোদাল চালাতে চালাতে এবার থেমে গেল। তার ডান হাতের কাটা জায়গা থেকে রক্ত বেরিয়ে কোদালের কাছে মিশেছে। লোকটা সেটা একটা হাত দিয়ে মুছে নিল। ঘাম আর রক্ত মিশে কোদালটাকে যেন সেই মস্ত বড় পুরনো বটগাছের শিকড়ের মতো জড়িয়ে ধরতে শুরু করেছে। লণ্ঠনটা আরেকটু বাড়িয়ে দিয়ে পাশে রাখা দেশলাইটা তুলে একটা মোমবাতি জ্বালালো লোকটা। তারপর সেই মোমবাতির আগুনটাকে হাঁড়ির ভেতরে ফেলে দিল।
হাঁড়িটা দাউ দাউ করে জ্বলে উঠল। যদিও কর্পূর সরিয়ে রাখা ছিল আগে থেকেই, কিন্তু হাঁড়ির ভেতরে আসলে কি ছিল সেটা বোঝা গেল না। সঙ্গে সঙ্গে আগুন জ্বলতেই একটা রক্ত মাংস পোড়ার গন্ধ ভেসে এলো। আর ঠিক তখনই মনে হলো হাঁড়ির ভেতরে থাকা জিনিসটা একবার নড়ে উঠেছে, কিন্তু ততক্ষণে তার গোটা শরীরেই আগুন লেগে গেছে। আর কিছুই করার নেই। আগুনে জ্বলতে থাকা সেই হাঁড়িটাকে মাটির তলায় পুঁতে ফেলল এক মুহূর্তের মধ্যে। তারপর মাটি চাপা দিয়ে যখন উঠে দাঁড়ালো, তখন লোকটার মুখে একটা অদ্ভুত হাসি খিলখিলিয়ে উঠল। আর যায় কোথায়? আর 3 দিন মাত্র। আর 3 দিন পর আমার সব মনের আশা পূর্ণ হবে। লোকটা আকাশের দিকে রক্তে ভিজে যাওয়া 2 হাত দুপাশ করে তুলল, সাথে মুখে সেই অদ্ভুত হাসি। আকাশের দিকে তাকিয়ে হাসতে হাসতে একরকম শ্মশানের মাঝের নির্জনতাকে খান খান করে দিয়ে চিৎকার করে বলে ওঠে, এইবার তোকে কে বাঁচাবে? এইবার আমি পারবো। এবার আমি সব করতে পারবো। দূরে শ্মশান যাত্রী কিছু কথা বলতে বলতে যাচ্ছিল। হঠাৎ করেই শ্মশানের অন্য প্রান্ত থেকে এমন হাসির শব্দ ভেসে আসতে শুনে তারানাথ কেমন যেন চমকে উঠল। একেই বিদেশ বিভূই, তার উপর রাতের অন্ধকারটা এত বেশি, তার মধ্যে ভালোভাবে কিছুই দেখা যায় না। এমনকি দূরের দিকে তাকিয়ে লণ্ঠনের আলোটুকুতেও তখন কিছু দেখা সম্ভব ছিল না। তাড়াতাড়ি করে মরা পুড়িয়ে তারানাথ বাড়ি ফেরার পথ ধরতে পারলেই যেন হলো। মনের মধ্যে ভয় ধরে গেছে ততক্ষণে। মরা পোড়াতে এসে নিজে না মরা হয়ে গেলেই হয়। অদ্ভুত সেই লোকটার যেন সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। মনের ভেতর চলতে থাকা এক অদ্ভুত প্রশান্তি যেন তার গোটা শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে। 2 চোখ থেকে নেমে আসে জলের ধারা, মুখে হাসি, গোটা শরীরে কেমন এক অদ্ভুত পিশাচ ভর করে ফেলেছে এক মুহূর্তের মধ্যে। হাসতে হাসতে সে তাকিয়ে দেখল মাটির দিকে, যেখানে একটু আগে হাঁড়ির মধ্যে জ্বলতে থাকা জিনিসটা চাপা দিয়েছে সেখানে। মাটির ওপর যে মোমবাতিটা জ্বলছিল সেটা একটু একটু করে নেমে আসতে শুরু করেছে। হাতের হ্যারিকেনটা দপ করে নিভিয়ে ফেলল সে। তারপর অন্ধকারের মধ্যে আসন গুটিয়ে বসল সেই জায়গাটার সামনে। আকাশটা যেন আবার নিজের বুকের ওপর জমা হওয়া মেঘের অস্তিত্ব জানান দেওয়ার জন্য এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিজলি বাতি ছড়িয়ে দিল। আর সেই বিজলি বাতিতেই এবার দেখা গেল লোকটা চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন বলছে, আর তার হাতের কবজির কাছ থেকে রক্তের ধারা এসে পড়ছে নিচে মাটিতে। এক সময় তার আশেপাশের মাটি যেন থরথর করে কাঁপতে লাগলো। এবার কিন্তু সে সত্যি ভয় পেয়ে গেল। এতক্ষণ যা হয়েছে তার সবকিছু তার জ্ঞানের মধ্যেই ছিল, কিন্তু এইবার আর তার জ্ঞানের মধ্যে নেই। কাছে থাকা মাটির তলা থেকে আস্তে আস্তে করে যেন বেরিয়ে এলো একটা ছোট্ট শিশুর মতো কিছু, কালো ছায়ার মতো তার শরীর। অনেকটা শিশুর গলায় কান্নার শব্দ মতো। আওয়াজ শুনে হঠাৎ করে চমকে উঠল সে। তন্ত্রোক্ত মতে দীক্ষিত হয়েছি, তন্ত্র নিয়ে নাড়াচাড়া করেছি বলেই কি সব কথা তোমাদের বলতে হবে নাকি?
অনেক তন্ত্র এবং তন্ত্র প্রক্রিয়া আছে। যতটা সহজ বলে মনে হয় ততটা কিন্তু সহজ নয়। সে কথা তোমাদের বলতে গেলেও বুকে বাঁধবে, কারণ তোমরা তো আমার ঘটনা কোনোদিনও বিশ্বাস করোনি আর করবেও না। মরার বুকের উপর বসে আর মুখে ছোলা আর মদ গুজে দিয়ে সব সাধনা করতে বাঁধেনি, আর মুখে বলতে বাঁধবে? আরে বলুন তো আপনি। তোমরা কি মনে করো বলো তো, সব সাধনা সবচেয়ে ভয়ঙ্কর আর বাকি সাধনাগুলো তেমন কিছু নয়, তুচ্ছ? এমন অনেক ঘটনা আছে যা তার চেয়েও ভয়ঙ্কর। হ্যাঁ, এটা বলতে পারো যে সব সাধনায় ঝুঁকি অনেক বেশি। গোটা রাত ধরে তোমায় নির্ভয়ে নিজের মন্ত্র উচ্চারণ করে যেতে হবে শবের উপর বসে। একভাবে এই কাজ করতে না পারলে যে কোনো সময় তোমার মৃত্যু অবশ্যম্ভাবী। কোনো কারণে ভয় পেয়েছো কিংবা গোটা রাতের মধ্যে ভুল মন্ত্র উচ্চারণ করেছো কি, ব্যাস আর দেখতে হবে না। মৃত্যু তোমার কাছে এক মুহূর্তের মধ্যে ধেয়ে আসবে। তবে এমন অনেক সাধনা আছে যে সাধনা অনেক উচ্চ স্তরের তান্ত্রিক কখনো করতে রাজি হয়নি। সবসময় যে সেই সাধনা অনেক বেশি ক্ষমতা পাওয়ার জন্য করা হয় তা কিন্তু নয়। মাঝে মাঝে বিশেষ কিছু প্রক্রিয়ার জন্য সেই সাধনাকে কাজে লাগাতে হয়। যেমন আপনি এখন একথা বলছেন মানেই নিশ্চয়ই কোনো একটা বিশেষ সাধনার কথা আপনার মনে পড়েছে, কি তাই তো ঠাকুর মশাই? সে তো মনে আছেই। তোমরা এসে পড়েছো যখন, একটা কথা না শোনালে শোনাই তবে। এ কথা বলে তারানাথ সামান্য হাসল। এখানে সকালে আসার সময়কার একটা কথা বলে রাখা দরকার। আজ সকালে যখন কিশোরীকে নিয়ে ট্রাম রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মঠলেনের কাছে পর্যন্ত এসে পৌঁছেছি, তখন দেখি মঠলেনের কাছে বেশ কিছু লোকজন জড়ো হয়েছে। তেলে ভাজার দোকানে তেলে ভাজা কিনতে কিনতে গোটা খবরটা যা শুনলাম তা হলো এই যে সম্প্রতি মঠলেন থেকে বেশ খানিকটা দূরে দরিদ্র এক বাড়িতে এক স্ত্রীলোকের সন্তান প্রসব হয়। তার এক ভাই আর তার মা সেই সন্তান প্রসব করায়। সন্তান ভালোভাবেই ভূমিষ্ঠ হয়, কিন্তু স্ত্রীলোকটির অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যায়। দাইমা এবং আশেপাশের সবাই তাকে নিয়ে ব্যস্ত ছিল। একটি বৃদ্ধা বাচ্চাটিকে দেখছিল, কিন্তু এক মুহূর্তের জন্য সেই বৃদ্ধা গরম জল আনতে যায় পাশের রান্নাঘরে। তারপরে সেখান থেকে ঘরে এসে দেখে সেই বাচ্চাটা নাকি আর সেখানে নেই। সদ্য ভূমিষ্ঠ হওয়া কোনো একটি বাচ্চা সেই ঘর থেকে উধাও হয়ে গেল কি করে এবং কোথায় গেল সে নিয়ে আলাপ আলোচনায় অন্ত নেই। অনেকে মনে করে বাড়িটা ছিল একটু ভেতরের দিকে এবং বাড়ির পেছনে ঝোপঝাড়ের মতো কিছু রয়েছে। সেখান থেকে কোনো কুকুর বিড়াল কিংবা অন্য কিছু এসে বাচ্চাটিকে তুলে নিয়ে গেছে। কিন্তু অতজন থাকতে কুকুর বিড়ালের সাহস তো এত হবে না। শিয়াল পর্যন্ত দিনের আলোতে অতগুলো মানুষের সামনে ঘরে ঢুকতে সাহস পাবে না। তাহলে কোথায় গেল সেই বাচ্চাটা? সন্তান হারানোর কথা শুনে এসে লোকটি বলতে বলতে ভয়ে মূর্ছা গিয়েছিলেন। তারপর এখন সব স্বাভাবিক হলেও কিন্তু এই ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সবার মুখে মুখে। দিনে দিনে আর কি কি দেখতে হবে বলো তো? তবে ঠাকুরমশাই কিন্তু মিথ্যে বলেনি। আজ থেকে 100 বছর পর দুনিয়াটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে দেখো। তখন আমরা ভাবতেও পারবো না যে এই দুনিয়াতেও মানুষ থাকতে পারে। সবটাই আমাদের হাতে, বুঝলে হে কিশোরী ভায়া। আমরা সব কিছু যেমনভাবে চালাবো ঠিক তেমনভাবেই সব কিছু চলবে। তবে তারনাথ যখন বলেছে বেশ কিছু কথা, তখন সে নিশ্চয়ই ভেবেচিন্তেই বলেছে। তাছাড়া তার মতো ভবিষ্যৎ দর্শন তো আর আমাদের পক্ষে সম্ভব নয়।
তাই না? কিন্তু ব্যাপার কি বলতো, সদ্য মৃত কোনো এক বাচ্চার শরীর নিয়ে কেউ কি করবে? তাছাড়া সবেমাত্র সে ভূমিষ্ঠ হয়েছে, এমনি তাকে বাঁচিয়ে রাখা প্রচণ্ড মুশকিল হয়ে যাবে। সেই শরীর নিয়ে কারো কি কাজ হবে সেটাই তো বুঝতে পারছি না। তাছাড়া আরেকটা ব্যাপারও ভাবতে হবে, এর মধ্যে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই তো? দেখা গেল কেউ অন্য কোনো অসৎ উদ্দেশ্য বা কারণে এই কাজটা করেছে। ধুর, ওসব বাংলা উপন্যাসে দেখা যায় বুঝলে, বাস্তবে ওসব হয় না। তাছাড়া একে দরিদ্র পরিবার, সেখানে তাদের সদ্য জন্ম নেওয়া বাচ্চা তুলে নিয়ে গিয়ে কেউ কি লাভ পাবে বলো তো? আমার তো মনে হয় শেয়াল কুকুরের কথাটা আসলে মিথ্যে নয়। ঝোপ জঙ্গল থেকে কিছু একটা এসেছিল, সেই লোকটি তো সে কথা বলতে বলতে বেহুশ হয়েছিল, তুমি দেখলে না? নিজেদের অবহেলাতে কিছু একটা হয়েছে, আর এখন তারানাথ এ কথা সে কথা বানিয়ে বানিয়ে লোকজনকে শোনাচ্ছে। তারপর সেই কথা শুনে আমরা সোজা পাসিং শোয়ের প্যাকেট নিয়ে যখন তারানাথের কাছে এসে পৌঁছেছি, তখন দেখি তারানাথ তার তক্তার ওপর বসে চোখ বন্ধ করে কি যেন ভাবছে। একটা ব্যাপার দেখেছি, এমনি সময় কিশোরী যতই তারানাথের কথার বিরোধিতা করুক না কেন, তার সঙ্গে ছোট ছোট ব্যাপার নিয়ে যুক্তিতর্কে কাটাছেড়া বিশ্লেষণ করুক না কেন, এমন সময় কিন্তু সে একটুও তাকে ঘাঁটাতে পছন্দ করে না। আসলে আমি তো জানি তারানাথ যেমন কিশোরীকে শ্রোতা হিসেবে পছন্দ করে, তেমনটাই কিশোরীও কিন্তু তারানাথকে বড্ড সমীহ করে চলে। আর এই কথা ভুললে তো চলবে না যে কিশোরী কিন্তু আমাকে এখানে নিয়ে এসেছিল। তারানাথের মৌনতা ভাঙার পর সে চোখ না খুলেই বলল, তক্তার ওপরে এসে বসো হে দুজন। পাসিং শোয়ের প্যাকেটটা কিশোরী পকেট থেকে বার করে আমার ডান দিকে রাখো তো দেখি। বেশ অনেকদিন ধরে সিগারেট খাওয়া হয়নি। এই তোমরা এলেই সিগারেটটা বেশ জমিয়ে খাওয়া যায়, যাই বলো। এইসব ব্যাপারে আগে আমরা হয়তো অবাক কিংবা কৌতূহলী হতাম, কিন্তু এখন আর হই না। তারানাথের কাছে এলে ছোট ছোট এমন ব্যাপার আমাদের মাঝে মাঝেই দেখতে হয়। তবে আমি হলপ করে বলতে পারি, তারানাথ কিন্তু এর মাঝে একবারও চোখ খোলেনি, অর্থাৎ চোখ বন্ধ অবস্থায় তাকিয়েছিল সোজা উত্তরের দিকে, আর আমরা এসেছি সোজা পূর্বের পথ ধরে। একবারের জন্যেও তাকে মুখ ঘোরাতে কিন্তু আমরা দেখিনি। যা, পাসিং শোই তো আনা হয়নি। হে দেখছো বিভূতি, তোমায় কতবার করে বললাম একবার মনে করো সিগারেটটা নিয়ে নি। ঠাকুরমশাই আজ তাহলে কি খাবেন? এইবার তারানাথ হেসে উঠে চোখ খুলল, আর সেইভাবেই বলল, আমার সঙ্গে মশকরা করছো? হ্যাঁ, করো করো, তোমাদেরই তো সময়। তোমরা করবে না তো আর কি বাইরের লোক করবে? তবে আজ সকালে একজন এসেছিল বুঝলে, মটলেনের কাছাকাছি নাকি কোনো একটা বাড়ি থেকে দুদিন আগে এক সদ্যজাত সন্তান হারিয়ে গেছে। তা তোমরা এ ব্যাপারে কিছু শুনেছো নাকি? একটু আগে যে কথাগুলো শুনতে শুনতে এখানে এসেছি, সেই কথা এখানে এসে আবার শুনতে হবে সেটা কিন্তু ভাবিনি। কিশোরী বলল, সত্যি বলছি, ওটা শুনে ভাবতে ভাবতে এখানে এলাম। কি হলো বলুন তো? মানুষের এমন কি দিন এলো যে শেষ পর্যন্ত সন্তান পর্যন্ত চুরি করতে হয়? সদ্যজাত সন্তান নিয়ে কেউ কি করবে? কথাটা শুনে তারানাথের মুখটা মুহূর্তের জন্য কেমন বদলে গেল। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে যেন স্বগত ক্রিয়ের মতো সে বলে উঠল, মায়ের নাড়ি ছেঁড়া সদ্যজাত কোনো সন্তান যদি এক তান্ত্রিকের হাতে গিয়ে পড়ে, তাহলে তোমরা ভাবতেও পারছো না সেই তান্ত্রিক তাকে কি কি উপাচারে কাজে লাগাতে পারে। বিশেষ বিশেষ কিছু প্রক্রিয়ার কাজে লাগাতে পারে ওই ছোট্ট বাচ্চাটিকে। সে তার জীবন কেড়ে নিয়ে অনেক ক্ষমতা লাভ করতে পারবে। সেই বিষয়ে তোমাদের কোনো ধারণাই নেই। এসব আপনি কি বলছেন? একটা সদ্যজাত সন্তান যে শুধুমাত্র পৃথিবীতে এসেছে, এখনো পৃথিবীর আলোই দেখেনি, আর তাকে দিয়ে? এই কথার পরিপ্রেক্ষিতেই তারানাথ এত কিছু বলেছিল, এবং সেই সমস্ত তথ্য কথা, অবতারণা এবং ভূমিকার পর
আসল কথাটা যখন তারানাথ বলল, বুঝলাম আশ্চর্য হবার মতো অনেক কিছুই ছিল। একবার কিন্তু সত্যি সত্যিই এমন এক অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছিলাম। তার আগে অবশ্য ওই সব বিশেষ প্রক্রিয়ার ব্যাপারে আমি কিছুই জানতাম না। তার সেবার ওই অদ্ভুত প্রক্রিয়া এবং সেই লোকটির সম্মুখীন হয়ে আমাদের যে রীতিমতো বিপদে পড়তে হয়েছিল সেই কথা অস্বীকার করব না। তবে সেখান থেকে ফিরে অন্য এক সাধুর কাছে গিয়ে সেই প্রক্রিয়ার ব্যাপারে আমি জেনেছিলাম। তারানাথ কথাটা বলে যেই পাসিংশো টেনে নিয়ে তাতে আগুন সংযোগ করেছে, ঠিক তখনই বাইরে ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। আর কিশোরী বলে উঠল, না, এইবার মনে হচ্ছে আমরা ঠাকুরমশাইয়ের কাছে এসেছি গল্প শুনতে। তারানাথ আর চুপ থাকতে পারল না, হো হো করে হেসে উঠল। আর আমরাও যোগ দিলাম তার হাসিতে। কিন্তু তখনই কি জানতাম আমরা কি বিভৎস রসের এক গল্প শুনতে চলেছি। যে সময়ের কথা বলছি সে আমার প্রথম জীবনের কথা। মধুসুন্দরী দেবীর সঙ্গে তখনও দেখা হয়নি। মাতু পাগলির আশীর্বাদ পেয়ে বেশ কিছুদিন সাধু সঙ্গ করে সবে সবে কিছু প্রক্রিয়া শিখেছি। তারই মাঝে একবার বাড়ি এসেছিলাম। তখনও বাবা বেঁচে ছিলেন। তোমরা তো জানোই আমাদের যৌথ পরিবার। বাবা প্রথম দিকে আমার এই সমস্ত উড়নচণ্ডী ভাব পছন্দ না করলেও পরে কিন্তু বাবা নিজেও কেমন যেন মেনে নিয়েছিলেন সবকিছু। বোধহয় বুঝতেই পেরে গিয়েছিলেন আমার দ্বারা অন্য কিছু হবে না। যদিও বাবার শেষ বয়সের সময়টা খুব একটা ভালো ছিল না, বিশেষ করে তার মৃত্যুর সময়টা। সে যাই হোক, একবার বাড়িতে ফিরে প্রায় 2 মাস বাড়িতে কাটিয়ে আবারই হঠাৎ করে বেরিয়ে পড়লাম। এইভাবে হঠাৎ করে বেরিয়ে পড়ার কারণ অবশ্য একটা ছিলই। একজন সন্ধেবেলা আমাদের এই গ্রামেরই আমার এক চেনা বন্ধুর কাছে শুনতে পেলাম, তারানাথ, শুনেছি তো সাধু সন্তে ভক্তি রয়েছে। তাছাড়া তুই নাকি আরো সাধুর খোঁজ করে বেড়াচ্ছিস। এই পাশের গ্রামে শিবাইতলায় বড় বট গাছের কাছে এক সাধু এসে আস্তানা করেছে। প্রায় 2 দিন হয়ে গেল, কিন্তু একবার গিয়ে ঘুরে আসবি নাকি? ওসব সাধু মানুষ অনেক দেখেছি আমি, অনেক শুনেওছি। অধিকাংশই ভণ্ড। আসল সাধু খুঁজে পেলে না হয় একটা ব্যাপার ছিল। না রে, মনে হয় এই সাধু ভণ্ড না, কারো কাছ থেকে কোনো কিছু নেন না, অথচ তাঁর কাছে কেউ গেলে কাউকে ফিরিয়ে দেন না। তবে আশ্চর্য ব্যাপার, তিনি কাউকে স্পর্শ পর্যন্ত করেন না। পায়ে হাত দিতে গেলেও পায়ে হাত দিতে দেন না নাকি। তবে তার সামনে পড়ে থাকা ফুল ফল যেগুলো তার ভক্তরা নিয়ে আসে, সেখান থেকেই একটা ফল তার কাছে নিয়ে যেতে বলেন। তারপর বিড়বিড় করে কিছু একটা বলে মা কালীর নাম করে সেই ফল ভক্ষণ করতে বলেন। বিপদ বেশি থাকলে ফুল নিয়ে যেতে বলেন। সেই ফুল মাথার কাছে রেখে 3 রাত্রি স্মরণ করলেই নাকি সব ঠিক হয়ে যায়। নগেনের কথা শুনে বড়ই আশ্চর্য হলাম। কই, এমনটা তো আগে শুনিনি। সাধু সন্তদের মাঝে মাঝে বিচিত্র কিছু ক্ষমতা থাকে অবশ্য। বিশেষ করে এই সাধুর ব্যাপারে যা শুনলাম, গ্রামের আত্মভোলা দরিদ্র মানুষদের কাছে কিছু নেন না তিনি। সে কথা শুনে মনে বড় ভালো লাগলো। তাই নগেনের সঙ্গে পরের দিন সকালেই বেরিয়ে পড়লাম শিবাইতলায় সেই সাধুকে দেখার জন্য। শিবাইতলা গ্রাম আমাদের গ্রামের একদম পাশে নয়। সকাল সকাল বেরিয়ে একটা গ্রাম পেরিয়ে সেখানে পৌঁছতে পৌঁছতে দুপুর পেরিয়ে গেল। যে বটগাছের কথা নগেন বলছিল, সেই বটগাছের তলায়
সাধুকে দেখতে পেলাম। তার আশেপাশে বেশ কিছু গ্রাম্য লোকজন বসে আছে। সাধু এক এক করে ডেকে তাদের সঙ্গে কথা বলছে এবং চোখের সামনে দেখতে পেলাম তাদেরই রেখে যাওয়া ফুল আর ফল তাদের হাতে ফিরিয়ে দিচ্ছে সাধু। নগেন এমন সময় এগিয়ে গেল, কি যেন বলল সাধুকে, তারপর একটা ফল দিল দেখলাম। তারপর ফিরে এসে নগেন বলল, তুইও যা, কথা বলে নে। কিন্তু ততক্ষণে আর একটা ব্যাপার ঘটে গেছে। এর মাঝে সাধু দুবার আমার দিকে তাকিয়েছিল, আর দুইবারই তাকিয়েও তার চোখে মুখে যে ভাবটা ফুটে উঠেছিল সেটাকে আশ্চর্য ভাব ছাড়া অন্য কিছু বলা যায় না। তার চোখের কোণের দিকে তাকিয়ে আমি যেন বুঝতে পেরেছিলাম উনি মনে হয় আমায় চেনেন, আর আমারও মনে হয়েছিল আমি তাকে কোথায় যেন দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। নগেন জোরাজুরি করতে শুরু করলো। আমি বললাম, আমার সঙ্গে সাধুর কথা আছে, তুই ফিরে যা, আমার ফিরতে দেরি হবে, বাড়িতে জানিয়ে দিস। সাধু বাবা কাছে আসতেও তো দেন না, আর তুই তার সঙ্গে কথা বলবি? তোকে বললাম না ফিরে যা, সাধু বাবার সাথে আমার কথা আছে, যা। সাধু কিন্তু এর মাঝে আরো একবার আমার দিকে তাকিয়েছিল। তার মাথার উপর 3 থাক করে পুরু করে বাঁধা চুল, খালি গা, গলা, হাত, এমনকি সামনে একটি ছোট্ট ত্রিশূল মাটিতে পড়ে আছে, তার মধ্যে জড়িয়ে রাখা রুদ্রাক্ষের মালা, পরনে রক্তাম্বর, মাথায় রক্তচন্দনের বড় তিলক কাটা। নগেন জোর করে ফিরে যাওয়ার জন্য, কিন্তু এমন সময় গ্রামের একজন এসে আমায় জানালো সাধু আমায় থাকতে বলেছে। সবাই চলে গেলে তারপরে সাধু আমার সঙ্গে কথা বলবে। নগেন কিছুক্ষণ মুখ হাঁ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, লোকের মুখে শুনেছিলাম তারানাথ নাকি সাধু হয়েছে। সাধু সন্ত্রদের সঙ্গে তার ওঠা বসা আছে, আর চোখের সামনে দেখতে পেলাম। এই সাধুকে তুই তার মানে এর আগে কোথাও দেখেছিস? তোর সঙ্গে এই সাধুর ওঠা বসা হয়েছে, তাই না? ভুল করছিস, এই সাধুর সঙ্গে আমার আগে কোনোদিন দেখা হয়নি, অথচ দেখে মনে হচ্ছে সে আমার বহুদিনের চেনা। তুই ফিরে যা নগেন, আমার ফিরতে দেরি হবে। নগেন চলে গেল। ক্রমে ক্রমে আশেপাশের জমা লোকজনের ভিড় কমতেই যে লোকটি আমাকে বলে গিয়েছিল সাধু আমায় থাকতে বলেছে, এবার সে আমাকে ডেকে নিয়ে গেল। সাধুর হাতের ইশারা করতেই সেও চলে গেল। ততক্ষণে দুপুর পেরিয়ে বিকেল নামতে শুরু করেছে। শিবাইতলা গ্রামের প্রান্তের দিকে একটা বটগাছের পেছনের দিকে বিস্তৃত ধানের জমি ছাড়া আর কিছুই চোখে পড়ে না। আকাশের দিকে তাকিয়ে সূর্যটাকে দেখে মনে হলো অর্ধেকটা লাল লেবু কেউ যেন এই মাত্র আকাশের গায়ে ঝুলিয়ে দিয়ে গেছে। সাধু আমাকে ইশারায় বসতে বললেন। আমি তার কাছে এগিয়ে গিয়ে 2-3 হাত দূরে বসলাম। সাধু বললেন, তোমার নাম কি? আগে তারানাথ, তারানাথ চক্রবর্তী। আমার নাম বলতেই সাধু আমার কপালের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। বুঝতে পারলাম কিছু একটা ব্যাপার তো নিশ্চয়ই আছে। যে সাধু কথা বলতে চায় না সে সাধু আমাকে ডেকে আমার নাম জিজ্ঞেস করলো কেন? আর সাধু আমার কপালের দিকে কি দেখছে? এমন কি কোনো কথা আছে যেটা সাধু আমায় বলতে চায় না বা বলতে পারছেন না?
তা এটা দেখে আমি উপযাচক হয়ে বললাম, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন সাধু বাবা। তোমার কপালে একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি। সপ্তাহ খানেকের মধ্যে তুমি এক ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়বে, অথচ সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার একটা সামান্য আভাসও রয়েছে। কিন্তু ব্যাপার হলো, যে বিপদে তুমি পড়তে চলেছ সেই বিপদ থেকে বেরিয়ে আসার ক্ষমতা তোমার এখনো হয়নি। তুমি যেটুকু শিখেছ তা অতি নিম্ন স্তরের। যদিও কিছু প্রক্রিয়া এবং শুদ্ধাচার তোমার জানা আছে, কিন্তু তাতে করে বড় বিপদ আটকানো যায় না। তুমি এমন কারো দেখা পেয়েছ যে অতি উচ্চ মার্গের কিছু। সে কে কিংবা কাদের দেখা তুমি পেয়েছ তা আমি এক্ষুনি বহাল করে বলতে পারি না তারানাথ। তবে তারানাথ, পরবর্তী একটা সপ্তাহ খুব সাবধানে থেকো। তোমার উপরে একটা বড় বিপদ নামতে চলেছে। অন্য কেউ হলে হয়তো সাধুর কথা হেসে উড়িয়ে দিত, কিংবা মনে করতো সাধু নিজের আখের গোছাবার জন্য কিংবা নিজের প্রতি আমার মনকে আকৃষ্ট করার জন্য এসব বলছে। কিন্তু তার কথার মধ্যে এমন কিছু ছিল না, অন্তত আমি লক্ষ্য করিনি। তার কথার মধ্যে জড়িয়েছিল আমার প্রতি তার চিন্তা, এক অজানা মানুষের প্রতি আর এক অজানা মানুষের মনের ভেতর তৈরি হওয়া দুশ্চিন্তা। তার কথার প্রত্যেকটা শব্দের মধ্যে যেন ঝরে ঝরে পড়ছিল সেটা। সাধু বাবা কথা শেষ করতেই আমি হাত জোড় করে বললাম, আপনি তো সবার বিপদের সমাধান করে দেন, আমার এই বিপদের সমাধান আপনি করতে পারবেন না সাধু বাবা? তুমি আমার কথার মানে ভুল ভাবলে তারানাথ। তুমি তো নিজেও জানো আমাদের হাতে সব সময় সব কিছু থাকে না। মানুষের ভাগ্যচক্রে যা লেখা আছে তাই হবে। ভাগ্যচক্র ছাড়া যখন মানুষ কালচক্রে পড়ে, মানুষের কোনো বিপদ হয়, তখন সেই বিপদে আমরা সামান্যটুকুই করতে পারি। এমনিতে আমি কিছুই করি না, ওই ফুল ফল মায়ের আশীর্বাদ এই করে দিই ওদের ওপরে, তাতেই হয়তো ঠিক হয়ে যায় তারা। কেউ ঠিক না হলে মনে মনে শান্তিটা অবশ্যই পায়, তাই হয়তো ভাবে ঠিক হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো তারানাথ, তোমার এই বিপদে আমি তোমার কোনো সাহায্যই করতে পারবো না। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, তোমার প্রতিপক্ষ কিন্তু কোনো সাধারণ তান্ত্রিক বা সাধক থাকবে না, এটুকু আমি তোমাকে জোর দিয়ে বলতে পারি। তার শেষের কথাগুলো আমাকে আরো বেশি অবাক করেছিল। যে বিপদে আমি পড়তে চলেছি তার থেকে বেরোবার ক্ষমতা আমার নেই, অথচ আমার প্রতিপক্ষ কোনো সাধু কিংবা তান্ত্রিক থাকবে না। তাহলে কে সে? অতি উচ্চ স্তরের কি কেউ? সাধুর সাথে সেদিন অনেকক্ষণ বসে কথা বলেছিলাম, কিন্তু সাধু ওই ব্যাপারে আমাকে কিছুই বলেনি। শুধু তাই নয়, গ্রামের সেই বটগাছের তলা থেকে পরদিন সকালেই সেই সাধু বাবা চলে গিয়েছিলেন, আর তার দেখা আমি জীবনে কখনো পাইনি। আপনি প্রথম জীবনের কথা বলছেন, তখন তো আপনার ক্ষমতা এমনিতেই ছিল। তাতে যদি প্রতিপক্ষ শক্তিশালী হতো, সেই সময় আপনার যে নানা বিপদ হয়েছে সে কথা আমরা আগেও শুনেছি। কিন্তু এই সাধু এমনভাবে বলল কেন? আপনার প্রতিপক্ষ কোনো সাধক হবে না। সাধক না থাকলে তার থেকে আপনার বিপদের আশঙ্কা কি? আমার মনে হয় ব্যাপারটা অন্য কিছু, হয়তো কোনো অশুভ শক্তি কিংবা কোনো অশুভ স্থান হবে হয়তো।
আমিও প্রথমে তেমনটাই ভেবেছিলাম, কিন্তু পরে বুঝতে পারলাম যে কথাটি আমি একবারও ভাবিনি, আসলে তেমন কিছুই হয়েছিল। পরদিন আবার সাধুর কাছে গিয়েছিলাম, কিন্তু তার দেখা আর পাইনি। নগেন কিন্তু একটা আত্মপ্রত্যয়ের হাসি হেসে বলেছিল, সাধু দেওয়া ফুল মাথার কাছে রেখে কাল ঘুমিয়েছিলাম। মায়ের জ্বর একটানা 2 সপ্তাহ ধরে চলছিল, ওষুধে কোনো কাজ হচ্ছিল না, কিন্তু আজ সকালে উঠে দেখলাম জ্বর একেবারে নেমে গেছে। মা পুরোপুরি সুস্থ হয়ে গেছে, বুঝলি? ওই সাধুর ক্ষমতা আছে মানতে হবে। আচ্ছা, তোর কি হলো? আমার কি হলো সেই কথা আর নগেনকে বলতে পারলাম না। ভেবেছিলাম সাধুর সঙ্গে আরো অনেকটা সময় কাটাবো, কিন্তু সেটা আর হলো না। এদিকে 3 মাস পরে গ্রাম ছেড়ে বিদায় নিলাম। উত্তরের দিকে রওনা হয়ে চলতে চলতে দিন 3 পরে এক অজানা জায়গায় এসে পৌঁছই। তখন গ্রীষ্মের সময়, দুপুরের রোদের দাবদাহে গ্রামের পথ ধরে চলা সহজ ব্যাপার নয়। প্রচণ্ড রৌদ্রতে কষ্ট হলে তখন কোনো গাছের তলায় বসে বিশ্রাম নিতাম, আবার রোদ কমলে হাঁটা শুরু করতাম। চেষ্টা করতাম সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাঁটা শুরু করতে, যাতে দুপুরের বিশ্রাম করার জায়গাটা পাই। এই কথা অস্বীকার করব না যে প্রায় 2 মাস পর বাড়ি থেকে বেরিয়ে একটানা ভালোভাবে হাঁটতে পারছিলাম না। এই রাতের বেলা কারোর না কারোর বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করতাম বটে, আর এইভাবেই চলতে চলতে একদিন সন্ধেবেলা গিয়ে পড়লাম পলাশপুর গ্রামে। যে সময়ের কথা বলছি তখন পলাশপুর প্রত্যন্ত গ্রাম। আশেপাশের 5টা গ্রামের মধ্যে পলাশপুর ছিল সবচেয়ে বড়। তাছাড়া পলাশপুরের আরেকটা কারণে নাম ডাক ছিল, সেটা হলো পলাশপুরের শ্মশান। আশেপাশের 5টা গ্রামের লোকেরা পলাশপুরেই শ্মশানে মরা পোড়াতে আসত। যদিও প্রত্যেক গ্রামেই লাওয়া জমি জমা কিংবা ওখানে মাঝে মাঝেই প্রয়োজনে অপ্রয়োজনে মরা পোড়ানো হতো, তবুও পলাশপুরের শ্মশানের নাম ছিল তখন। আমি শ্মশানের ধারের পথ ধরে হাঁটতে হাঁটতে গ্রামের ভেতরে ঢুকছি, তখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়া শুধু নয়, যাকে বলে একেবারে অষ্টক। আলো আঁধারির মধ্যে পথ চলতে চলতে গ্রামের একটা বাড়ির কাছে একটা হ্যারিকেনের আলো জ্বলতে দেখতে পেলাম। সেখানেই গেলাম। গিয়ে দেখি হ্যারিকেনের আলোয় বারান্দায় বসে আছে এক মধ্যবয়স্ক যুবক। গলা তুলে বললাম, বাড়িতে কেউ আছেন? বড় জল পিপাসা পেয়েছে, একটু জল দিয়ে সাহায্য করতে পারেন? হ্যারিকেনটাকে সঙ্গে নিয়ে সেই মধ্যবয়স্ক লোকটি বোধহয় এগিয়ে এলো আমার দিকে। বোধহয় বললাম, কারণ তার পাশাপাশি আরও একজন এসেছিল। দুজনে মিলে এগিয়ে এসে আমার পরনের কাপড় দেখে একবার মুখ চাওয়াচাওয়াই করল। তারপর বয়স্ক লোকটি বলল, আসুন ঠাকুর মশাই, আসুন, আপনি আসুন। আমার কি সৌভাগ্য, এমন সময় আপনি এসেছেন। ভগবানই বোধহয় আপনাকে পাঠিয়েছেন। আপনি আপনি আসুন, তারপর আপনাকে সব কথা খুলে বলছি। অবাক হলাম। ভালো করে লক্ষ্য করলাম সেই বয়স্ক লোকটি, যার নাম হরিনাথ এবং তার ছেলে সতীনাথ, দুজনেরই মুখে কেমন যেন থমথমে ভাব। বারান্দার কাছে একটি স্ত্রীলোক বসেছিল। আমায় দেখতে পেয়ে বোধহয় সে তাড়াতাড়ি মুখে ঘোমটা তুলে ঘরের দরজার ভেতরে গিয়ে দাঁড়ালো। সতীনাথ জল এনে দিল।
জল আর বাতাসা খেয়ে সে খানিকটা ধাতস্থ হয়ে কাছে বসতেই দুজনে এগিয়ে এলো আমার দিকে। সতীনাথ এবার বলল, দেখুন তো ঠাকুর মশাই, কি কাণ্ড! এই আমার বউটা এই কিছুক্ষণ আগেই এই পাড়াতেই পাশের বাড়িতে গেল কমলার মায়ের কাছে। তারপর তারপর কোথায় যে গেল খুঁজেই পাচ্ছি না। হঠাৎ করে একবার চিৎকার শুনলাম, মনে হলো কিছু বিপদ টিপদ হলো নাকি। তারপর সঙ্গে সঙ্গে বেরিয়েও দেখলাম, কিন্তু আর খুঁজে পাচ্ছি না, জানেন। সে কি কথা? এইমাত্র বাড়ি থেকে যদি বেরিয়ে থাকে তাহলে তাহলে এত অল্প সময়ের মধ্যে কোথায় যাবে? আমার কথা শেষ হতে না হতেই হঠাৎ করে যেন বাইরের অন্ধকারের দিক থেকে একটা বাচ্চা ছেলের কান্নার শব্দ ভেসে এলো। সে কি কান্না! সদ্যজাত শিশু সন্তান যেভাবে কেঁদে ওঠে ঠিক সেইভাবে কান্নার শব্দটা পরস্পর 3 বার আমি শুনতে পেলাম। আর সেটা শুনতে পেয়েই ঘরের ভেতর থেকে আরেকটি স্ত্রী লোক কেমন যেন চিৎকার করে বলে উঠলেন, ওই যে আবার সেই কাঁদে, ওই যে আবার সে কাঁদে। কে কাঁদে মা? কান্নার শব্দ শুনতে পাচ্ছ? ওই যে আবার কাঁদে। 3 রাত ধরে অমন ভাবে কাঁদে যে ওই কান্নার শব্দ কানে গেলে যেন বুকের ভেতরটা কেমন করে ওঠে। ও মানুষ নয় ঠাকুর মশাই, ও মানুষ নয়। আমাদের আশেপাশের কোনো বাড়িতে অমন কোনো বাচ্চা কেউ নেই, কেউ নেই। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই সামনের দিকে তাকালাম। আমি, সতীনাথ, হরিনাথ 3 জনেই সামনে তাকিয়ে আছি। সতীনাথের মা ঘরের দরজার আড়ালে কেমন যেন ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আগেই বলেছি বাইরেটা বেশ অন্ধকার, আর ঠিক সেই অন্ধকারের মধ্যেই এবার একটা অদ্ভুত দৃশ্য আমার চোখে পড়ল। দেখি একটু আগেই বাড়ির চৌহদ্দি পেরিয়ে যে গেটটার কাছ থেকে আমরা ভেতরে ঢুকেছি, ঠিক সেই গেটের সামনে কে যেন বসে আছে। হরিনাথ হ্যারিকেনটা তুলে নিয়ে বলে উঠল, কে ওখানে? বৌমা নাকি? সঙ্গে সঙ্গে আবার সেই বাচ্চার কান্নার শব্দ শুনতে পেলাম। আর তার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম একটা অদ্ভুত ব্যাপার। বাড়ির চৌহদ্দির শেষে গেটটার কাজটা ধরে ঠিক যেন হামাগুড়ি দেওয়ার মতো করে আমাদের দিকে এগিয়ে আসছে একটি স্ত্রী লোক। তার সমস্ত চুল সামনের দিকে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যে ভালো করে কিছু বোঝাও যাচ্ছে না। তার মুখটাও পর্যন্ত দেখা অসম্ভব ছিল। তার শরীরের কাপড়টা এলোমেলো হয়ে আছে, এমন ভাবে সে সামনের দিকে তাকিয়ে আছে যেন তার শরীরের কোনো সার নেই। হাতের আঙুলগুলো এলোমেলো হয়ে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, চুলটা ধুলোতে লুটোচ্ছে। কিন্তু সেটাও আশ্চর্য নয়, তার চেয়েও বেশি আশ্চর্যের ব্যাপার সেটা হলো ঠিক পিঠের ওপরে একটা কালো ছায়া যেন ঠায় দাঁড়িয়ে আছে। সেই ছায়ার উচ্চতা খুব বেশি নয়, মোটামুটি ছোটখাটো, আর সেই কান্নার শব্দই ভেসে আসছে আমাদের দিকে। পরে অবশ্য বুঝতে পেরেছিলাম সেই ছায়াটাকে শুধু আমি দেখতে পেয়েছিলাম, বাকিরা দেখতে পায়নি। অমন ভাবে স্ত্রী লোকটি এগিয়ে আসতে দেখে সতীনাথ এগিয়ে যাচ্ছিল তার সামনে। আমি হাত তুলে তাকে বাধা দিয়ে বললাম, খবরদার খবরদার সতীনাথ, সামনে যেও না। কে তুমি? কে তুমি? কথাটা বলতে বলতে আমি এক পা করে সামনের দিকে এগিয়ে গেছি। এত অল্প সময়ের মধ্যে
দেহ বন্ধন করা যায় না, তবু মনের জোর আর সাহস নিয়ে সামনে এগোতেই সেই স্ত্রী লোকটি মাথার সমস্ত চুল নিজের সেই আঁকা বাঁকা হাতে সরিয়ে আমার দিকে তাকালো, আর আমি তার মুখের দিকে তাকিয়ে চমকে উঠলাম। হ্যারিকেনের অল্প আলোয় দেখা গেল তার চোখ দুটো যেন উল্টে গেছে। তার চোখের মনি দেখা যাচ্ছে না, মুখ থেকে লাল রক্ত গড়িয়ে নিচে পড়ছে। একটা অদ্ভুত গোঁ গোঁ শব্দ বেরিয়ে আসছে তার মুখ থেকে। কে কে? আমি আবার চিৎকার করে উঠতেই হঠাৎ থপ করে মাটির ওপর পড়ে গেল স্ত্রীলোকটি, আর মুহূর্তের মধ্যেই দেখতে পেলাম সেই কালো ছায়াটা এক পলকে হাওয়ার কোথা থেকে কোথায় মিশে গেল। ব্যাপারখানা দেখে সতীনাথ হরিনাথ দুজনেই ভয় পেয়ে গিয়েছিল ভীষণ, কিন্তু এইভাবে মাটির ওপর পড়ে যাওয়ায় ওরা আর দাঁড়াতে পারল না। দুজনেই ছুটে গেল সামনে। বুঝতে পারলাম এই হলো সতীনাথের বউ। তার নাম চাপা। চাপা যখন জ্ঞান হারিয়েছে, মুখ থেকে তার লালা গড়িয়ে বেরোচ্ছে, গোঁ গোঁ শব্দ করে চলেছে কখনো। আমি এগিয়ে গিয়ে কপালের মাঝখানে বৃদ্ধাঙ্গুলি রেখে মনে মনে মাতু পাগলির নাম স্মরণ করে একটা মন্ত্র পড়লাম। রিং 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 চাউন্ডে, রিং 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 জয় মহাকাল। তার গোটা শরীর তখনও থর থর করে কেঁপে চলেছে। একটু পরেই শান্ত হলে আমি বললাম, ওকে এখনই ঘরে নিয়ে যাও, এখনই ঘরে নিয়ে গিয়ে ওর সেবা শুশ্রূষা শুরু করো, সমস্ত ঠিক হয়ে যাবে। হরিনাথ আর সতীনাথ তাকে ঘরে দিয়ে এলো। বোধহয় সতীনাথ আর সতীনাথের মা দুজনেই সেখানে রইল। একটু পরে দেখি হরিনাথ বেরিয়ে এসেছে বাইরে। দাওয়ার কাছেই তখনও বসেছিলাম। বললাম, এখন কেমন আছে? বোধহয় কোনো অশুভ শক্তি কিছু একটা করেছিল, বুঝলে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনি যদি না আসতেন তাহলে তাহলে যে কি হতো। এই আঁধারের মধ্যে আমরা তো বাইরে বের হতেই ভয় পাচ্ছিলাম। ওই ওই শব্দটা, ওই কান্নার শব্দটা আমাদের। ওই কান্নার শব্দটা, তাই তো? আপনি তার মানে জানেন? ওটা ওটা কিসের শব্দ বলুন তো? আমার তো মনে হয় ওটা কোনো মানুষের শব্দ নয়। মানুষের শব্দ তো এমন হতে পারে না। না না ঠাকুর মশাই, মানুষের নয়। ওই ওই আওয়াজ কোনো মানুষের নয়। যেই রাতে ওই কান্নার শব্দ শোনা যায়, সেই রাতে আমাদের গ্রাম থেকে কাউকে না কাউকে, বিশেষ করে কোনো একজন স্ত্রীলোককে ওই ওই ওটা এসে নিয়ে যায়। দেখলেন না আমার বউ কেমন ভয় পেয়েছিল। সঙ্গে সঙ্গে তারানাথের মনে পড়ল কান্নার শব্দ শুনে সতীনাথের মা অর্থাৎ হরিনাথের স্ত্রী ঘরের দরজা বন্ধ করে ফেলেছিল। অবাক হয়ে তারানাথ জানতে চাইল, তাহলে আসল রহস্যটা কি? আসলে যে কি হয়েছে তা আমিও জানি না ঠাকুর মশাই। মাঝে মাঝে রাতের দিকে এই কয়েকদিন আগে থেকেই আমাদের গ্রামে এমন বিপদ শুরু হয়েছে। মাসখানেক আগে আমাদের পাশের গ্রামের কয়েকজন লোক পলাশপুরের শ্মশানে মরা পোড়াতে গিয়েছিল। সেখানে গিয়ে একদম উত্তর পূর্ব কোণের দিক থেকে কাউকে চিৎকার করতে শুনেছিল বেশ কয়েকবার। তারপর থেকেই এমনটা হচ্ছে। যে রাতে বাচ্চার কান্নার শব্দ শোনা যায়, সেই রাতে আমাদের গ্রামের সব লোকেরা ভয় ভয়ে থাকে, ঘর থেকে বাইরে বেরোয় না। আসলে আসলে পাশের বাড়িতে কমলার মায়ের কাছে আমার বৌমা গিয়েছিল সন্ধ্যের সময়। কমলার নতুন বিয়ে হয়েছে, সে শ্বশুর বাড়ি থেকে এখানে এসেছে বাপের বাড়ি, তাই তার সঙ্গে একটু গপ্প গুজব করতে গিয়েছিল। কিন্তু
কিন্তু তারপরে যে কি হলো, চিৎকারটা আমি চাঁপারই শুনেছিলাম, সেটা বলতে পারি। আর তারপরে কান্নার শব্দ, এইসব শুনে আর সাহস করতে পারছিলাম না। তখনই আপনি এসেছেন। হ্যাঁ। তার মানে হঠাৎই এমন ব্যাপার শুরু হয়েছে গ্রামে, তাই তো? কিন্তু হঠাৎ করে তো এমন কিছু হওয়ার কথা নয়। তার মানে কেউ কিছু নিশ্চয়ই করেছে, না হলে এমনটা হবে কেন? কে কি করবে বলুন তো? যদিও বড় আশ্চর্য কয়েকটা ব্যাপার পরপর ঘটেছে আমাদের গ্রামে। ওই প্রথমে পরেশের বউ 3 দিনের জ্বরে মরে গেল। তারপর মাসখানেক আগে আমাদের রতিকান্তের ছেলে হাতুর ঘর থেকে চুরি হয়ে গেল। বড় আশ্চর্য ব্যাপার। আর তারপর থেকেই এইসব অদ্ভুত কাণ্ড কারখানা শুরু হয়েছে। কি যে হচ্ছে আমাদের এই পলাশপুর গ্রামে কিছুই বুঝছি না। ঠাকুরমশাই, একমাত্র আপনি পারেন আমাদের বাঁচাতে। হরিনাথ তারানাথের চেয়ে বয়সে বড়, কিন্তু সে একরকম তার পায়ের উপরে এসে পড়ছিল। তারানাথ তাড়াতাড়ি তাকে ধরে ফেলল। হরিনাথের চোখে জল ছলছল করে উঠল। তারানাথ তাকে শান্ত করে বলল, ঠিক আছে, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি যখন এসে পড়েছি তখন আর একটু খোঁজ খবর নিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। যদি আমার পক্ষে কিছু করা সম্ভব হয় তাহলে আমি নিশ্চয়ই করব। সবই মায়ের ইচ্ছা, বুঝলে? হরিনাথ 2 হাত তুলে আকাশের দিকে তাকিয়ে অদৃশ্য কাউকে প্রণাম করল। সে রাতে সে যাত্রায় তার বৌমা চাঁপা বেঁচে গিয়েছিল, এই বিষয়ে সন্দেহ নেই। কিন্তু সেই বাচ্চার কান্না আর যে একটা কালো ছায়ার মতো আপনি দেখেছিলেন, সেটা কি? আর ওই কার বাড়ি থেকে একটা বাচ্চা চুরি হয়েছিল, আর পরেশের বউ নাকি 3 দিনের জ্বরে মারা যায়, এসব কিছুর সঙ্গে কি আদৌ এই গল্পের কোনো সম্পর্ক আছে? তখন আমিও তোমাদের মতো ভেবেছিলাম ব্যাপারটা সম্পূর্ণ কাকতালীয়, কিন্তু পরস্পর কয়েকটা ঘটনা গ্রামে ঘটে গেছে। কোনোটার সঙ্গে কোনোটার সম্পর্ক নেই, যদিও ঘটেছে তো নিশ্চয়ই। কিন্তু কোনো এক অশুভ শক্তি এই সমস্ত কাজ করছে। তারপর পরদিন সকালে সতীনাথের সঙ্গে গ্রামে গ্রামে খোঁজ নিয়ে দেখলাম মাসখানেকের মধ্যে প্রায় 3 জন স্ত্রীলোক মরেছে বড় বীভৎসভাবে। কারোর মৃতদেহ পাওয়া গেছে গ্রামের পথের কাছে। সেই গ্রামেরই গদাইয়ের বউ একদিন রাতের বেলা ঘর থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল হ্যারিকেন হাতে নিয়ে। বউয়ের চিৎকার শুনে গদাই যখন ছুটে যায় তখন দেখতে পায় তার বউ যেন মাটির ওপরে পড়ে আছে, আর তাকে টানতে টানতে কেউ নিয়ে যাচ্ছে পথের দিকে। গদাই চিৎকার করে ছুটে যায়, কিন্তু কিছুই করতে পারে না। তার আগেই নাকি তার বউয়ের শরীরটাকে কেউ ছিটকে নিয়ে ফেলে দেয় গ্রামের পথের কাছে। সেখানেই তার স্ত্রীর মৃত্যু হয়। আজও অন্ধকারে গদাই আর সাহস করে এগোতে পারে না। সেই বাচ্চার কান্নার শব্দ আর তার সঙ্গে বউয়ের এমন চিৎকার শুনে সে ছুটে এসেছিল লণ্ঠন আর লাঠি নিয়ে। ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। গদাইয়ের বউয়ের জিভটা যেন টেনে ছিঁড়ে বাইরে বার করে এনেছিল সেই অশুভ শক্তি। 2টো চোখ উপড়ে নিয়েছিল চোখের কোটর থেকে। শরীর থেকে রক্ত মাংস ছিন্ন ভিন্ন করে রেখেছিল পথে। গদাই সে দৃশ্য দেখে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বউয়ের মৃতদেহের পাশেই জ্ঞান হারিয়ে ফেলেছিল প্রথমে। তারানাথের কথা শুনে চমকে উঠলাম। বললাম, কিন্তু এমন কি করেছিল? আর শুধু বেছে বেছে স্ত্রীলোকদেরই মারছিল কেন সে?
গ্রামে ঘুরে ঘুরে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে একটা ব্যাপারে নিশ্চিন্ত হলাম। সে যে কোনো একদিন আসে, অর্থাৎ কবে আসবে তার কোনো ঠিক নেই, কিন্তু সে স্ত্রী লোকেদেরই শুধু নিয়ে যায়। এই ঘটনা ঘটার পর থেকেই সেই গ্রামের লোকেরা অন্ধকারের পর ঘর থেকে আর বাইরে বেরোয় না। মাঝে মাঝে অবশ্য বেরোতেই হয় প্রয়োজন হলে, আর তখনই সে আক্রমণ করে, যেমনটা চাপার ক্ষেত্রে হয়েছিল। তাও তো চাপা গিয়েছিল বিকেলে, বাড়ির পাশে গিয়েছিল, তাই ভেবেছিল সন্ধে হলেই টুক করে ঢুকে পড়বে বাড়িতে, কিন্তু আসলে তেমনটা যে নয়। বাড়িতে ফিরে সেদিন চাপার সঙ্গে কথা বললাম। চাপা গোটা ব্যাপারটা শুনে ভীষণ ভয় পেয়েছিল। সেদিন রাতে তো দূর, সকালেও কিছু বলতে পারেনি সে। বিকেলের দিকে খানিকটা ধাতস্থ হতে চাপাকে বললাম, কাল রাতের বেলা কি হয়েছিল বলো তো মা? আমায় যদি তুমি সব খুলে বলো, তাহলে আমি তোমাদের এই পলাশপুরকে বিপদের হাত থেকে রক্ষা করতে পারবো। একটু একটু চিন্তা করে বলো মা। আমি ঠিক জানি না ঠাকুর মশাই। কমলাদের বাড়ি থেকে বেরিয়ে ওদের উঠোনটা পেরিয়ে রাস্তায় এসেছি। ঠিক ঠিক এমন সময় মনে হলো একটা দমকা হাওয়া আমার মাথার ওপর দিয়ে চলে গেল। কি ভীষণ ঠান্ডা সেই বাতাস! মাথাটা ঘুরে গেল। একে তো গ্রামের এই বিপদের কথা আমিও জানি, কিন্তু কমলাদের বাড়ি থেকে আমাদের বাড়ি দেখা যায়। 2 পা হাঁটলেই আমার বাড়িতে ঢুকে পড়তাম। সত্যি বলতে ওদের বাড়িতে আমি কোনো রকম কোনো কান্নার আওয়াজ শুনতে পাইনি। ঠিক যখনই কমলাদের বাড়ির চৌহদ্দি পেরিয়ে বাইরেটা পা রেখেছি, অমনি ঠান্ডা হাওয়াটা গায়ে লাগলো। আর তারপরেই কানের মধ্যে ভেসে এলো ওই কান্নার আওয়াজ। কে একটা যেন খুব প্রচণ্ডভাবে কেঁদে চলেছে। হ্যাঁ, একটা বাচ্চা ছেলে যেন প্রচণ্ডভাবে কেঁদে চলেছে। কান্নার শব্দটা শুনে বুকের ভেতরটা কেমন যেন হিম হয়ে গেল মুহূর্তের জন্যে। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম ঠাকুর মশাই। আর ওটাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছিল। তখনই যদি ছুটে বাড়ি চলে আসতে পারতাম, তাহলে হয়তো এত কিচ্ছু হতো না। কিন্তু কান্নার শব্দটা মাথার মধ্যে চাবার সঙ্গে সঙ্গে কি যে হলো, আমি থমকে দাঁড়িয়ে সেই কান্নার শব্দটা শুনেই যেতে লাগলাম। মনে হলো কান্নার শব্দটা অনেক দূর থেকে আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। যেন একটা বাচ্চা ছেলে, একদম বাচ্চা একটা ছেলে কাঁদতে কাঁদতে আমারই দিকে এগিয়ে আসছে একটু একটু করে। তারপর কতক্ষণ যেভাবে দাঁড়িয়েছিলাম আমার কিচ্ছু মনে নেই। হঠাৎ ঘাড়ের উপর একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলাম। সঙ্গে সঙ্গে যেন গোটা শরীরটাই অবশ হয়ে গেল। আমি চেষ্টা করলাম ঠাকুর মশাই, পেছন দিকে ঘোরার চেষ্টা করলাম, প্রাণপণে চেষ্টা করলাম 2 পা ছুটে বাড়ি ঢুকে যাওয়ার, কিংবা চিৎকার করে কাউকে ডাকার, কিন্তু পারলাম না, কিছুতেই পারলাম না। ঘাড়ের ওপর 2টো হাত যেন একসঙ্গে এসে পড়লো আবার। সেই হাতের ঠান্ডা পরশে আমার বুকের ভেতরটা পর্যন্ত জমে গেল। আর তারপর যেন সেই হাতটাই আমাকে আস্তে আস্তে পিছনের দিকে ঘুরিয়ে দিল। আর সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম। কথাটা বলতে বলতে চাপা প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিল। চোখটা বন্ধ করে ফেলল সে। প্রচণ্ড ভয়ের কোনো কিছু যেন তার হঠাৎই মনে পড়ে গেছে, এমনভাবে সে চোখ বন্ধ করেছিল। তারপর যখন চোখ খুলল, তার চোখে তখন জল, ঠোঁটের পাতা থরথর করে কাঁপছে, চোখ দুটো যেন কেমন লাল হয়ে এসেছে। ঠাকুর মশাই, ও আমাকে ছাড়বে না। ওর কথা বললেও আমাকে ছাড়বে না। ও আমাকে ঠিক নিয়ে যাবে। চিন্তা নেই চাপা, তোমার কোনো চিন্তা নেই। ও তোমায় নিয়ে যেতে পারবে না। আমি আছি তোমার সঙ্গে, আমি আছি এখানে, কোনো চিন্তা করো না তুমি। চাপা প্রচণ্ড ভয় পেয়ে গেল, আর কিছুই বলল না তখন।
অনেক চেষ্টা করলাম, এমনকি সতীনাথ, হরিনাথ, সতীনাথের মা সবাই মিলে চেষ্টা করলো চাপার মুখ থেকে কোনো কথা যাতে বার করা যায়, কিন্তু না, তার মুখ থেকে কোনো কথাই বার করা গেল না। বুঝতে পারছিলাম সেই শক্তির প্রভাব চাপার উপর এখনো রয়েছে। এটাও বুঝতে পারছিলাম আজকের রাতটাও চাপার জন্য খুব একটা ভালো কাটবে না। কিন্তু এই খবরটা আমার জন্য একদিকে ভালোই ছিল, চাপাকে নেওয়ার জন্য সে আবার আসবে, আর সেই সুযোগে আমি আবার তাকে দেখতে পাবো। আমার কাছে আর একটা সুযোগ থাকবে তার মুখোমুখি হওয়ার, তাকে আটকাবার। একটু পরেই কিন্তু চাপা স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করলো, কিন্তু আমি আবার সেই কথা জিজ্ঞাসা করার মতো সাহস পেলাম না। হরিনাথ, সতীনাথ চাপা নিজের মতোই রইল। এক সময় সতীনাথ আমার কাছে এসে বলল, ঠাকুরমশাই, চাঁপা বলছে ও নাকি আবার আসবে। সত্যি সত্যি কি আবার আসবে ও? কিন্তু কিন্তু কাল তো চলে গেল, আবার? কাল ও চাপার কোনো ক্ষতি করার জন্যই এসেছিল আমার মনে হয়। শুধু চাপার নয়, তার সঙ্গে তোমাদেরও ক্ষতি করার জন্যই সে বাড়ির ভেতরে এসেছিল। কিন্তু কারণটা কি, এটাই তো আমি বুঝতে পারছি না। চাঁপার ক্ষতি করার জন্য সে বাড়ির ভেতর পর্যন্ত এসেছিল, আর আর তার জন্যই আপনি বলছেন আজ আবার সে আসবে, তাই না? একবার যাকে ধরেছে তাকে শেষ না করে যাবে না। কিন্তু ঠাকুরমশাই, এতে এতে চাঁপার যদি কোনো ক্ষতি হয়ে যায়? সতীনাথের কথাগুলো কেমন যেন ধরে এসেছিল বলতে বলতে। তার কাঁধে হাত রেখে আমি বললাম, ভায়া, চিন্তা করো না, চাপার কোনো ক্ষতি আমি হতে দেব না। ঠিক এই কথাটা বলার সঙ্গে সঙ্গেই বেশ কয়েকদিন আগে সেই গ্রামের শিমুলতলার সেই সাধুর কথাটা মনে পড়ে গেল। সেই সাধু বাবা বলেছিলেন, কিছুদিনের মধ্যেই তুমি বড় কোনো বিপদে পড়তে চলেছ তারানাথ। শেষ পর্যন্ত বিপদ থেকে পুরোপুরি উদ্ধার হবে না, কিন্তু সমস্যা একটাই থাকবে, তাই সাবধানে থেকো। আজকে আশ্বস্ত হলাম মনে মনে, কেমন যেন চিন্তায় ছিলাম। তাহলে কি সাধু বাবা এই বিপদের কথাই বলেছিল? ওই ছোট বাচ্চা ছেলের মতো যে ছায়াটিকে আমি দেখেছিলাম, সেটি কে? আর এই সব কিছুর পেছনে যে আছে, সে কোনো সাধু কিংবা তান্ত্রিক যদি না হয়, তাহলে সে কে? সন্ধ্যার একটু আগে আগেই চাপার গোটা শরীর ধরে যেন ক্লান্তি নেমে এলো। সে ঘুমোতে চলে গেল, আর সতীনাথের মাকে তার ঘরে পাহারায় পাঠালাম। আমি, সতীনাথ, হরিনাথ এক ঘরে রইলাম। হরিনাথ বলল, ঠাকুরমশাই, আবার যদি কোনো ক্ষতি হয় তাহলে তাহলে তো ওই ঘরে হবে। আমরা এই ঘরে রয়েছি কেন? আমাদের তো ওখানে থাকা উচিত। চাপাকে নিতে ও আসবেই। আপনারা ওখানে থাকলে আপনাদেরও ক্ষতি করবে সে, তাই আমি এবং আপনারা সবাই এখানেই থাকবো। আপনাদের সবার হাতে যে লাল রঙের সুতো আমি বেঁধে দিয়েছি, সেটা খুলবেন না কিন্তু। এমনকি ওই ঘরে থাকা আপনার স্ত্রীর হাতেও সেই সুতো বাঁধা আছে, শুধু নেই চাপার হাতে। কিন্তু ঠাকুরমশাই, চাঁপার হাতে লাল সুতো নেই কেন? চাঁপারই তো সবচেয়ে বড় বিপদ হতে চলেছে। কেন নেই জানেন? কারণ আমি নিশ্চিত সে আবার আসবে চাপাকে নিতে, আর তখনই আমি তাকে চিনতে পারবো এবং তার দমন করতে পারবো। আমি মুখে কিছু বললাম না। সতীনাথকে আশ্বস্ত করে ঘর থেকে বেরিয়ে আসতে যাব, এমন সময় একটা অদ্ভুত ব্যাপার দেখে আমার গোটা শরীর যেন সংযোজন করে উঠল। ঘরে হরিনাথ আর সতীনাথ কথা বলছে। তারা এর মধ্যে কোনো কিছুই বুঝতে পারেনি। আমি ঘর থেকে বাইরে এসে
এ পাশের ঘরের ভেতরে চোখ ফেলতেই দেখলাম ঘরের ঠিক মাঝখানে হ্যারিকেনটা দপদপ করছে। আর সেই দপদপ করতে থাকা হ্যারিকেনের আলোতে ঘরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে সেই কালো ছায়া। তারই মধ্যে কখন যেন সতীনাথের মা বিছানার এক পাশে ঘুমিয়ে পড়েছে, অন্যদিকে বিছানায় শুয়ে চাপা কেমন যেন করছে। তার গোটা শরীর যেন মোচড়াচ্ছে কেউ, যেন মনে হচ্ছে প্রবল একটা যন্ত্রণায় তার গোটা শরীর মুচড়ে মুচড়ে শরীর থেকে খারাপ কিছু একটা বাইরে বের হতে চাইছে। আমি চিৎকার করে উঠতে যাব এমন সময় পেছনের দিক থেকে একটা খলখলে গলার হাসি শুনতে পেলাম। কি ভাবছিস তুই? তুই আমাকে আটকাবি? পারবি না, পারবি না, কিছুতেই পারবি না। চাপাকে আমি আজ মারব। কথাটা শোনার সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে তাকালাম। ওদিকে সতীনাথ আর হরিনাথ হুড়মুড় করে ছুটে এসেছে বাইরের দিকে। হরিনাথ বাইরে আধো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকটাকে বোধহয় চিনতে পারল না। প্রথমে হাতের হ্যারিকেনটা তুলে ভালো করে তার মুখের দিকে তাকিয়ে দেখল, তারপর রীতিমতো প্রায় চিৎকার করে উঠে বলল, পরেশ, এই পরেশ, তুই তুই এখানে কি করতে এসেছিস? আর আর তোর এমন এমন চেহারা হলো কি করে? তাকিয়ে দেখি পরেশের খালি গা, পরনে শুধু একটা ধুতির মতো কাপড় মালগোচা মেরে পড়া। তার হাত থেকে তখনও রক্ত ঝরে পড়ছে। মুহূর্তের মধ্যেই আমার বুঝতে বাকি রইল না ঘরের মধ্যে যে কালো ছায়া প্রবেশ করেছে তার পেছনে পরেশেরই হাত রয়েছে। এই সেই পরেশ যার বউ 3 দিনের জ্বরে মারা গিয়েছিল। হ্যাঁ, আমি যে প্রতিজ্ঞা করেছি এই গ্রামের একটাও মেয়ে মানুষকে আমি বাঁচতে দেব না। একটা একটা করে সবাইকে মারব, সবাইকে। কেন কেন কেন? কি ক্ষতি করেছি আমরা তোর? চাপাই বা তোর কি ক্ষতি করেছে রে? আমি বুঝতে পারলাম হরিনাথ, সতীনাথ আর ওই বাইরের পরেশ একে অপরকে চেনে, কথা বলছে। কিন্তু এই মুহূর্তে আমি কি করব? ওই কালো ছায়াটাকে আটকাবো, কিন্তু কি করে? কথাটা ভেবেই ঝট করে ঘরের ভেতরে ঢুকে যেতেই একটা প্রচণ্ড ধাক্কা খেয়ে বাইরে ছিটকে পড়লাম আমি। ঘরের দরজা খোলা ছিল তখন, অথচ অদৃশ্য কিছুতে আমি বাধা পেয়েছি। সাধুর বলা কথাগুলোর আসল মানে এবার আমি বুঝতে পারলাম। ওই ছায়া মূর্তির ক্ষমতা আমার চেয়ে অনেক বেশি। আমি ঘরের ভেতর ঢুকতে পারছি না। মনে মনে মাতু পাগলিকে স্মরণ করে আরও একবার ঘরের ভেতর ঢুকতে গেলাম, কিন্তু পারলাম না। যেটুকু আমার জানা ছিল সেই প্রক্রিয়া কাজে লাগালাম। এবার মন্ত্র পড়তে শুরু করলাম, অনেক কিছুই করলাম, কিন্তু ঘরের ভেতরের বাঁধন কিছুতেই কাটাতে পারছিলাম না। ওদিকে হরিনাথ আর সতীনাথ ততক্ষণে রেগে উঠেছে। সতীনাথ ঘরের এক পাশ থেকে একটা মস্ত কাটাটি তুলে নিয়ে গেল বাইরের দিকে। বাইরে তখন অন্ধকারের মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। সতীনাথের কাটারির আঘাত এক পলকের মধ্যে পরেশের গায়ে গিয়ে লাগলো। নিজেকে সামলে নিল পরেশ। তার শরীরে তখন যেন অনেক জোর। এক হাতে সতীনাথের হাতটা ধরে মোচড়ে দিয়ে তাকে ছিটকে ফেলল ঘরের মেঝেতে। আমি বুঝতে পারলাম পরেশকে এভাবে হারানো যাবে না। যতক্ষণ না এই ছায়া মূর্তিটাকে আটকানো যাচ্ছে ততক্ষণ পরেশকে আমরা হারাতে পারবো না কিছুতেই। হরিনাথ কিন্তু সতীনাথের মতো করল না। সে আমার দিকে তাকিয়ে বলে উঠল, এখন এখন কি করবো ঠাকুরমশাই? এমনভাবে চলতে থাকলে তো মেয়েটা আমার মরে যাবে। হরিনাথ এর আগে মাঝে মাঝে চাপাকে বৌমার বদলে নিজের মেয়ে বলেই সম্বোধন করেছে। এখন এমন বিপদের সময়ও সেটাই সে করল। সতীনাথ মাটিতে পড়েই জ্ঞান হারিয়েছে।
সতীনাথের মাও গভীর ঘুমে আচ্ছন্ন। আমি, হরিনাথ আর বাইরের সেই পরেশ ও সেই কালো ছায়ামূর্তি রয়েছি ঘরের ভেতরে। এবার আমি মনে মনে মাতু পাগলিকে স্মরণ করে সামনে এগিয়ে গিয়ে বললাম, কেন এসেছিস তুই? কেন এমন করছিস তুই? এ গ্রামের মানুষদের জন্য আমার বউটা জ্বরের ঘরে থেকে 3 দিনের মধ্যে মারা গেল। আমার বউটাকে যে গ্রামের লোকেরা তিলে তিলে মেরে ফেলল, এই গ্রামে কোনো লোককে আমি বাঁচতে দেব না। তুই তখনও ভুল করেছিলিস পরেশ, এখনো ভুল করছিস। তোর বউয়ের জন্য আমরা কবিরাজ এনেছিলাম। আমাদের গ্রামের ওই রাস্তাকে দেখেও শেষ পর্যন্ত কিছু করতে পারেনি। তারপর পাশের গ্রামের কবিরাজও এসেছিল দেখতে, কিন্তু অনেক দেরি হয়ে গেছিল। ভালো হয়েছে, এবার নিজের ঘরের মেয়ে বউদের মরতে দেখ। তবে কথাটা বলেই সে খালি গায়ে দাঁড়িয়ে থাকা লোকটা তার ডান হাতটা তুলে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র বলতে লাগলো। আর সঙ্গে সঙ্গে আমি ঘরের দিকে লক্ষ্য করলাম, সারা ঘরটা যেন আস্তে আস্তে চাপার দিকে এগিয়ে যাচ্ছে। এইবার চাপার গোটা শরীরটা আরো পাকাতে শুরু করেছে। তার মুখ থেকে গোয়ানি শব্দ বেরিয়ে আসছে। দূর থেকে দেখতে পেলাম তার চোখ খোলা, চোখের মনি উল্টে। কি করব কিছুই বুঝতে পারছি না। এমন সময় সাধুর কথা মনে পড়ল। সাধু তো বলেছিল, সমস্যা একটাই থাকবে, কিন্তু কিভাবে উদ্ধার পাবে তা আমি এখন নিজেও স্পষ্ট করে বলতে পারছি না তারানাথ। বুঝতে আমিও পারছিলাম না ঠিক কি করতে হবে, কিন্তু কিছু তো একটা করতেই হবে। তাই মনে মনে মাতু পাগলিকে স্মরণ করার বদলে এবার ডাকতে লাগলাম কাল ভৈরবকে। প্রচণ্ড বিপদের সময় কাল ভৈরব আমায় বেশ কয়েকবার জীবন বাঁচিয়েছিল। ঠিক তেমন ভাবেই এইবারও যদি কাল ভৈরব এসে রক্ষা করে, মনে মনে কাল ভৈরবকে স্মরণ করে আবার এগিয়ে গেলাম সেই দরজার কাছে। পেছন থেকে পরে খিল খিল করে হাসির শব্দ ভেসে এলো। পারবি না, পারবি না, ওকে আটকাতে পারবি না। ও নিজের কাজ শেষ না করে কিছুতেই ওখান থেকে আসবে না। আমিও মনকে স্থির করলাম, কাল ভৈরবকে স্মরণ করেছি, যেভাবেই হোক ওই বাঁধন কাটিয়ে ঘরের ভেতরে আমাকে ঢুকতেই হবে। তারপরে হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার আমার মাথায় খেলে গেল। ঘরের একপাশে একটা পেতলের ঘট ছিল, সেটাকে হাতে তুলে নিলাম। মনে মনে বিড়বিড় করে মন্ত্র পড়লাম, ওম হ্রিং 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 চামুণ্ডে ওম হ্রিং 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 কাল ভৈরবায় নমঃ। সেই ঘটির মধ্যে ছিল জল। সেই জল হাতে নিয়ে দরজার চৌকাঠের ঘরের বাইরে ওখানে ছড়িয়ে দিলাম। তারপরে সেই জল ফেললাম ঘরের ভেতর। তারপর আবার সেই জল তুলে নিয়ে ছুঁড়ে দিলাম ঘরের ভেতরে থাকা সেই ছায়া মূর্তির গায়ে। আর সঙ্গে সঙ্গে একটা তীব্র চিৎকার শুনতে পেলাম। এতক্ষণ ধরে সেই বাচ্চার কান্নাটা মাঝে মাঝে ভেসে আসছিল, তবে ওটা কান্নার না হাসির শব্দ তা বোঝা যায় না। কিন্তু এবার তার চিৎকারের সঙ্গে 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 বুঝতে পারলাম ওটা কোনো বাচ্চা ছেলের গলা হতে পারে না। গলাটা অমন মনে হলেও আসলে ওটা অন্য কিছু। তীক্ষ্ণ গলা বলে অমন মনে হচ্ছিল। আর তার গায়ে সেই জল পড়ার সঙ্গে সঙ্গেই পরেশও কেমন যেন চিৎকার করে উঠল, খবরদার, খবরদার, জল ছাড়বি বলছি, ছাড়বি না। খবরদার, খবরদার। বুঝতে পারলাম ওই ছায়া মূর্তির গায়ে জল ছড়ানোর সঙ্গে সঙ্গেই পরেশেরও কোনো একটা ক্ষতি হয়েছে। আবার হাতে জল তুলে নিলাম।
হরিনাথ বোধহয় সুযোগের সদ্ব্যবহার করলো, ছুটে গিয়ে সতীনাথকে উঠোনের এক পাশ থেকে তুলে দাওয়ার কাছে নিয়ে গেল। সাথে চিৎকার করে বলতে শুরু করলো, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ওকে ছাড়বেন না, ওকে একদম ছাড়বেন না। গ্রামের তিনজনকে মেরেছে। এখন আমার নিষ্পাপ মেয়েটার দিকে নজর দিয়েছে। ওকে একদম ছাড়বেন না। জল গিয়ে পড়তেই সেই ছায়ামূর্তি যেন চিৎকার করে উঠেছিল, আর তাতেই আমি বুঝতে পেরেছিলাম ক্ষমতার সামান্য কাজ করেছে। ঘরের ভেতরে ঢুকলাম, আর ঢুকতেই যে দৃশ্যটা দেখতে পেলাম তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। চাপার শরীরটা বিছানার ওপরে আড়াআড়িভাবে হেলে পড়েছে, তার মাথাটা এক পাশে ঝুলে, তার নাকের পাশ থেকে বেরিয়ে আসছে টাটকা রক্ত। মাথার চুল তখন মাটি ছুঁয়ে ফেলেছে। মণিহীন চোখে সে অদ্ভুতভাবে ঘুমোচ্ছিল, মুখে গ্যাজলা ভর্তি। কালো ছায়াটা যেন আমায় দেখতে পেয়ে আমার দিকে ঘুরে তাকালো। এই প্রথমবার সেই কালো ছায়ার মাঝে দুটো লাল টকটকে চোখ আমি দেখতে পেলাম। পরেশ বাইরে থেকে হম্বিতম্বি করছে। সে উঠে আসছে আস্তে আস্তে ঘরের ভেতরে। আমি বুঝতে পারলাম এর বেশি সময় আর দেওয়া যাবে না। আবার মন্ত্র পড়ে ঘটির বাকি জলটুকু ছুঁড়ে দিলাম সামনে থাকা সেই কালো ছায়াটার গায়ে। সে কিন্তু এবার খানিকটা পিছিয়ে গেল। কাল ভৈরবের নাম স্মরণ করে আবার জলটা ছুঁড়তে যাব, এমন সময় সেই কালো ছায়াটা ওঠার জন্য আমার একদম কাছে এসে পড়ল। মাথার মধ্যে শুনতে পেলাম সেই তীক্ষ্ণ একটা বাচ্চা ছেলের কান্নার মতো শব্দ, আর সঙ্গে সঙ্গে মনে হলো গোটা শরীর যেন পাথরের মতো হয়ে গেল। একটানা এতটা বলে তারানাথ চুপ করতেই আমি আর কিশোরী রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলাম। মনে হচ্ছিল কিছু কারণ হয়তো আছে। সে তার লড়াই শেষ করেছে, কিন্তু তার মধ্যে এমন একটা ব্যাপার যে হয়ে যাবে তা তো আমি ভাবতে পারিনি। বললাম, আমি তো ভাবলাম আপনি ওই জলপড়া দিয়েই তাকে কাবু করে ফেলেছিলেন, কিন্তু তাহলে সে হলো অনেক ক্ষমতাশালী প্রেত। জল ছড়া দিয়ে তাকে সাময়িকভাবে আটকাতে পেরেছিলাম বটে, কিন্তু অতি বিশ্বাসী হয়ে একজন তার সামনে চলে গিয়েছিল। মাথার ভেতর সেই শব্দটা শোনার সঙ্গে সঙ্গেই মনে হলো চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে এসেছে মুহূর্তের মধ্যে। কিছুই বুঝতে পারছিলাম না। ঘাড়ের কাছটা কেমন কেমন ঠান্ডা হতে শুরু করেছে একটু একটু। বুঝতে পারছিলাম শরীরের ভেতরে কি যেন একটা কাঁপুনি ধরেছে। একটা অন্ধকার যেন আমায় একটু একটু করে গ্রাস করে ফেলছে। একটু আগেই শুনতে পেলাম পরেশের চিৎকার, হরিনাথ আর তার কথা। ঘরের ভেতরে সেই সমস্ত কিছু যেন আমার চোখের সামনে থেকে কোথাও মিলিয়ে গেছে এক মুহূর্তের মধ্যে। হঠাৎই মনে হলো দপ করে একটা আলো জ্বলে উঠল, কিন্তু ওটা কে দাঁড়িয়ে আছে? ভালো করে চেয়ে দেখলাম ওখানে সেই সাধু। সাধুর মুখটা কেমন যেন চিন্তামগ্ন। আমি বললাম, আপনি তো বলেছিলেন বিপদ থেকে আমি বাঁচতে পারবো, কিন্তু এই মেয়েটিকে বিপদ থেকে বাঁচাতে হবে তো। আমি তাকে কি করে বাঁচাবো? তা আমি এখন নিজেও স্পষ্ট করে বলতে পারছি না তারানাথ, কিন্তু তুমি অনেক বড় ভুল করেছো তারানাথ। ওর কাছে আসা তোমার উচিত হয়নি। চরম বিপদের মধ্যে পড়লেও শেষমেশ বেঁচে ফিরে আসতে পারবে তুমি, কিন্তু তার জন্য কিছু করতে হবে। তাই এই মুহূর্তে আমি ঠিক বুঝতে পারছি না। সাধুর শেষের কথাগুলো কেমন যেন বিষাদ মাখা ছিল। আমি চমকে উঠলাম।
তাহলে কি ওই কালো ছায়ার হাতেই আমার ভবলীলা সাঙ্গ হবে? এতদিন ধরে যে অশুভ শক্তির বিরুদ্ধে আমি লড়াই করে এসেছি, সেই অশুভ শক্তির হাতেই আমাকে কিনা শেষ হতে হবে? আর ভাবতে পারলাম না। সেই সাধু যেন আস্তে আস্তে অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো, আর আমি চিৎকার করে বলে উঠলাম, এ হতে পারে না, এ হতে পারে না। অশুভ শক্তির কাছে আমি কখনো হেরে যেতে পারি না। ওকে ওকে আমি জিততে দেব না, কিছুতেই দেব না জিততে আমি। চারপাশটা আরো কালো হয়ে আসতে শুরু করেছিল। ঘাড়ের কাছে এসে ঠান্ডা ভাবটা আস্তে আস্তে বুকের দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় হঠাৎ আমি একটা শব্দ শুনতে পেলাম। কতগুলো শুয়োর যেন ঘুঁত ঘুঁত শব্দ করতে করতে আমার আশেপাশে অন্ধকারের মধ্যে থেকেই আমার দিকে এগিয়ে আসছে। এই শব্দ আমি চিনি। ছোটবেলায় কৈখালির মাঠের কাছে বসে এই শব্দ আমি শুনেছিলাম। এতক্ষণ ধরে যাকে আমি মনে মনে স্মরণ করছি, তার আসল ইঙ্গিত এটা। সেই ঘন্টার শব্দ, শুয়োরের ঘুঁত ঘুঁত শব্দ, আর তার সঙ্গে সেই অদ্ভুত গন্ধটা, সব কিছু মিলিয়ে যেন অন্ধকারের মধ্যে আমি অনুভব করতে পারলাম শুয়োরগুলো আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। প্রচণ্ড বিপদের মধ্যেও ত্রাণকর্তা হিসেবে কেউ এসে উপস্থিত হলে যেভাবে মনের ভেতরটা উৎফুল্ল হয়ে ওঠে, আমার ক্ষেত্রেও তেমনটাই হলো। আমি বুঝতে পারলাম এ যাত্রায় হয়তো বেঁচে গেলাম। তারপরেই চোখের সামনে যেন অন্ধকারটা এক ঝটকায় সরে গেল। আমি আবার দেখতে পেলাম ঘরের ভেতরে চাপা শুয়ে আছে স্থির হয়ে। একপাশে সতীনাথের মা আছে। ঘরের বাইরের দিকে আমার চোখ গেল না আর। মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো, আর ঠিক তখনই বুঝতে পারলাম একটু আগে ঘরের ভেতরে কিছু একটা হয়ে গেছে। বাইরের দিকে সেই শুয়োরগুলোর শব্দ অনেক দূরে মিলিয়ে যাচ্ছে। কোনো রকমে পেছনে তাকিয়ে দেখি দাওয়ার কাছে পড়ে রয়েছে হরিনাথ আর সতীনাথ, আর উঠোনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে কতগুলো শুয়োর, আর তাদের সামনে সাদা একটা হাড় হাতে নিয়ে তাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে একজন। ঠিক সেই মুহূর্তেই একবার বিদ্যুৎ চমকে উঠল, আর সেই বিদ্যুতের আলোতেও তাকে আমি ভালোভাবে দেখতে পারলাম না। দুটো চোখ বন্ধ হয়ে গেল আমার। পরদিন সকালে প্রথম আমারই জ্ঞান ফিরেছিল। চাপা, সতীনাথ, হরিনাথ আর সতীনাথের মা কারোরই কোনো ক্ষতি হয়নি। সতীনাথের হাতে সামান্য চোট লেগেছিল, সেটা পরে ঠিক হয়ে যাবে বুঝতে পেরেছিলাম। তবে কারোরই কোনো কথা মনে ছিল না, শুধু আমার মনে ছিল। সেই রাত্রে কালভৈরব নিজে এসে আমাদের প্রাণ বাঁচিয়েছিল। তবে আশ্চর্য ব্যাপার হলো এই, এরপর থেকে গ্রামে আর কখনো পরেশকে দেখা যায়নি। সত্যি বলতে আরো 2 দিন আমি সেখানে ছিলাম, কিন্তু রাতের বেলা গ্রামে আর কোনো বাচ্চার কান্নার শব্দ শোনা যায়নি। আমার চলে আসার দিন হরিনাথকে কথায় কথায় জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা পরেশের ব্যাপারটা কি হয়েছিল? পরেশ ওর বউকে রেখে পাশের গ্রামে একটা কাজে গিয়েছিল। তখন পরেশের বউ ছিল অন্তঃসত্ত্বা। বউটার যে জ্বর হয়েছিল তা আমরা প্রথম দিকে কেউই বুঝতে পারিনি। পরে বুঝতে পেরে আমাদের গ্রামের কবিরাজকে দেখানো হয়, কিন্তু তখন তার অবস্থা খুব খারাপ। তবু শুধুমাত্র ওর জন্যই পাশের গ্রাম থেকেও অন্য একজন কবিরাজ এসেছিল দেখতে, কিন্তু ততক্ষণে সব শেষ।
পরেশের বউ মারা যায়। পরেশ এসে ভেবেছিল ওর বউয়ের মৃত্যুর জন্য আমাদের গ্রামের লোকেরাই দায়ী। গ্রামের লোকেরা আর বউকে ঠিকমতো দেখাশোনা করেনি। কিন্তু বিশ্বাস করুন ঠাকুরমশাই, ওই মেয়েটিও তো আমার বৌমার মতোই, আমাদের মেয়ের মতোই। তাছাড়া সে ছিল অন্তঃসত্ত্বা। তার সাথে কি ওই রকম ব্যবহার আমরা করতে পারি? এবার বুঝতে পারছি, রথিকান্তর ঘর থেকে চুরি হওয়া বাচ্চাটাও বোধহয় পরেশেরই কাজ, তাই না? ওই বাচ্চাটাকে নিয়ে সে কোনোভাবে নিজের তন্ত্রক্রিয়ার কাজে লাগাতে চেয়েছিল। হরিনাথ অবাক হয়ে গিয়েছিল এটা শুনে। অনেকদিন আগে এ কথা এক সাধুর কাছে জানতে পেরেছিলাম। সাধু যা বলেছিল তা অনেকটা এই রকম। কোনো সন্তান যে সবেমাত্র মায়ের নাড়ি কেটে ভূমিষ্ঠ হয়েছে, তারপরেই তাকে নিয়ে এসে সেই রাতের মধ্যে যদি বিশেষ কোনো মন্ত্র পড়ে একটি মাটির সরায় কারোর নাম লিখে সেই মাটির সরার মধ্যে সে তার শরীরকে রাখতে পারে, তারপর তাতে কর্পূর আরও কিছু বিশেষ দ্রব্য দিয়ে সেখানে আগুন জ্বালিয়ে জীবন্ত জ্বলন্ত অবস্থায় সেই শরীরটাকে মাটির তলায় পুঁতে রাখে, তাহলে যার নাম লেখা হবে তার শরীরের সঙ্গে যুক্ত হবে এক অদ্ভুত বিষাদ, যার নাম কালার্তক। এই জিনিস তখনই সেই মানুষটির অভীষ্ট সাধন করবে, কিন্তু যতবারই তাকে ডাকা হবে ততবারই সাধক তার শরীর থেকে রক্তের আহ্বান করতে হবে। তবে সবচেয়ে ভয়ানক দিক হলো একটু একটু করে সাধকের শরীর বিনষ্ট হবে, আর একবার যদি এই পেশায় বা নিজের কাজে কোনোভাবে বাধা পায় তাহলে মহা বিপদ ঘটে যাবে। সঙ্গে সঙ্গে ধ্বংস হবে সাধকের নিজের চরিত্র। সেই ছায়া অর্থাৎ কালার্তকটি এবং পরেশ দুজনেই একসঙ্গে ধ্বংস হয়েছিল। তারপর সাধুর কথা বিশ্বাস করলে তেমনটাই হওয়ার কথা, কিন্তু আমি নিজের চোখে তো দেখিনি, তাই বলতে পারবো না তোমাদের। এই দেখো, বৃষ্টি কমেছে, এবার তোমরা বেরিয়ে পড়ো। একটা কথা কি জানো হে, তন্ত্রমন্ত্রে অনেক পয়সার দিক আছে ঠিকই, তাই তন্ত্র আমার ভালো লাগলেও সমস্ত সাধনা আমি করিনি জীবনে। আমাদের মুখে আর কোনো কথা ফুটল না। বৃষ্টি সত্যি কমেছিল, তাই আমরা পায়ে পায়ে বেরিয়ে এলাম তারানাথের বাড়ি থেকে। সত্যি ভাবা যায় সদ্য ভূমিষ্ঠ হওয়া কোনো সন্তানের শরীর নিয়ে সাধনাও করা যায়। আমরা সত্যি অবাক হয়েছিলাম, এতটা অবাক হয়েছিলাম যে কিশোরী পর্যন্ত বাইরের পথে একটাও কথা বলল না। আমরা ফেরার পথে সোজা ট্রাম ধরেছিলাম। বারবার চোখের সামনে ভাসছিল তারানাথের বলা শেষের কথাগুলো। তন্ত্র সাধনা শুনতে ভালো লাগে বলছি না, এমন কিছু আছে যা তোমাদের ধারণারও বাইরে, যা আদৌ ভালো হয় না। সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান, চিন্তা করো তো, তারও প্রাণ নিয়ে এইভাবে সাধনা করা যায়। মনে মনে ভাবলাম খুব একটা ভালো নয় এসব। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ও কালার্তক। আমরা আশা করছি আমাদের আজকের গল্প আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের চ্যানেল মাঝরাতের গল্পকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আমাদের চ্যানেলের সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আমরা খুব শীঘ্রই ফিরে আসব আপনাদের জন্য নতুন একটি হাড় হিম করা ভূতের গল্প নিয়ে।
ততক্ষণ অবধি সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।